হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের সকলের জন্য নিয়ে আসলাম আজকে একটা ফ্রি লাইভ ক্লাস। যেই লাইভ ক্লাসটাতে তোমাদেরকে আমরা একটা ডেমো দিব যে 10 মিনিট স্কুলে আমরা আসলে কিভাবে বাংলা পড়াই, এবং এই ডেমো ক্লাসটার উপর ভিত্তি করে কিন্তু আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আসলে আমরা কিভাবে আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং পরীক্ষার জন্য প্রস্তুত করছি। তো আজকের ক্লাসটা নিব আমি আমি বাংলা 10 মিনিট স্কুলের টিচার, যে কিনা 10 মিনিট স্কুলে বাংলা এবং ইতিহাস পড়াচ্ছি, অর্থাৎ বিজিএস পড়াচ্ছি, ইয়াসিন আরাফাত লিমন। এবং আমার সাথে যুক্ত হয়েছে তোমরা অষ্টম শ্রেণীর স্টুডেন্টরা। সো তোমরা যারা বুক করেছো ক্লাসটা তারাই আজকে জয়েন হচ্ছ। আমি দেখতে পাচ্ছি আমার সাথে অলরেডি 3জন কমেন্টে একটু জানিয়ে দিয়েছে। সো তোমরা সবাই একটু জানিয়ে দাও যে কে কোথা থেকে লিমন ভাইয়ের ক্লাসে যুক্ত হয়েছো। এবং আজকের ক্লাসটায় আমরা কিন্তু বাংলা বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিকটা আছে সেই টপিকটা পড়বো এবং পড়ে দেখবো যে আমরা আসলে বুঝতে পারছি কিনা, আমাদের আমাদের এই টপিকগুলো ক্লিয়ার হচ্ছে কিনা। ঠিক আছে? সো তোমরা সবাই একটু জানিয়ে দাও কে কোথা থেকে যুক্ত হয়েছো। মেরিমা ফাইজা লিনা যুক্ত হয়েছে আমার সাথে। লিনা, তোমাকে ওয়েলকাম। সালাম জানিয়েছে নীরব সাহা। অর্ণব সরকার যুক্ত হয়েছে। উম্মে ফারিয়া যুক্ত হয়েছে। হ্যালো স্যার, হ্যালো তোমাদেরকে। জায়েদ বিন হাসান চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো ডেমো ক্লাসটা তোমরা যারা বুক করেছো তারা সবাই অলরেডি আস্তে আস্তে যুক্ত হচ্ছ। সো আমি একটু 1-2 মিনিট সময় দিই। সকলে যুক্ত হওয়ার পর আমরা কিন্তু ক্লাসটা পুরো গতিতে শুরু করে দিব। আমার সাথে যুক্ত হয়েছে সামিয়া জাহান সাবা, যুক্ত হয়েছে মাহমুদা বিনতি নাহিদ খান, যুক্ত হয়েছে গাজীপুর থেকে। মেরিমা লিনা যুক্ত হয়েছে আমার সাথে। উম্মা ফারিয়া যুক্ত হয়েছে। সুমাইয়া যুক্ত হয়েছে নওগাঁ থেকে। ওয়েলকাম তোমাকে। জান্নাতুল মাহাদ আসছে আমার সাথে। আমার সাথে আসছে আরিয়ান। সাইমা খান যুক্ত হয়েছে ফরিদপুর থেকে। অর্ণব সরকার যুক্ত হয়েছে সৌদা নারায়ণগঞ্জ থেকে। সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট যুক্ত হচ্ছে, এবং সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রত্যেকটা জেলা থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে আমাদের স্টুডেন্ট আছে, এবং আমি তাদেরকে প্রত্যেকদিন পড়াই। এবং আমাদের সপ্তাহে বাংলা আমি এই সপ্তাহে প্রায় 2-3টা ক্লাস নিয়েছি। তো প্রতি সপ্তাহে কিন্তু আমাদের রেগুলার ক্লাস থাকে। সো তোমাদের সকলের জন্য আজকের ক্লাসটা একটা ডেমো ক্লাস। ডেমো ক্লাসটা মানে কি, আমরা আজকের ক্লাসটাতে আমি তোমাদেরকে বাংলা কিভাবে আমরা পড়াই এবং 10 মিনিট স্কুলে আমরা কোন কোন পদ্ধতিতে তোমাদেরকে পড়াই এটা তোমাদেরকে আমি দেখাবো। এবং পরবর্তীতে তোমরা এই ক্লাসটার পরবর্তীতে তোমরা কিন্তু 10 মিনিট স্কুলে ভর্তি হবে। ঠিক আছে? সো আমরা ক্লাসটা শুরু করে দেই। তো প্রথমে আজকে আমরা কি পড়বো? লিমন ভাইয়া, আজকে আমরা কি পড়ছি? প্রথমে আমার নামটা একটু বলে দেই। আমার নাম হচ্ছে লিমন। আমি আমাদের অনলাইন ব্যাচ যেটা আছে এই ব্যাচে দীর্ঘদিন যাবত আমি হচ্ছে এই নিয়ে 2 বছর চলছে, 2য় বছর চলছে। আমি 10 মিনিট স্কুলে বাংলা এবং বিজিএস পড়াচ্ছি। এছাড়া আমার 6 বছরের অভিজ্ঞতা আছে। আমি আমি যখন নিজে ক্লাস 10-এ পড়তাম তখন আমি 8 স্টুডেন্ট পড়াতাম। তো তখন থেকে আমি একটা লম্বা সময় ধরে পড়াচ্ছি এবং তোমাদের সাথে আমি নিজেও শিখছি। আমার নাম হচ্ছে লিমন ভাইয়া, বুঝছো? আমার নাম হচ্ছে লিমন ভাইয়া। আমার অনলাইন ব্যাচে যারা আছে সবাই আমাকে এক নামেই চিনবে, এবং তাদেরকে আমি বাংলা রেগুলার বেসিসে পড়াচ্ছি। তো এখন আমি মোটামুটি তোমাদেরকে একটু ওই ক্লাসের একটু সামান্য অংশ দেখাবো, যাতে তোমরা বুঝতে পারো যে এইভাবেও পড়া যায়, এত সুন্দর কোনো পড়া পসিবল। সো এটা আমরা শুরু করে দিব। ঠিক আছে? সো তোমরা ম্যাক্সিমাম নতুন স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি, ক্লাস 8 এর স্টুডেন্ট। সো তোমাদেরকে আমি বলে দিলাম আমার নাম হচ্ছে লিমন। আমি বিইউপি তে পড়ছি এবং আমার 6 বছর যাবত পড়ার অভিজ্ঞতা আছে। সো চলো আমি তোমাদেরকে শুরু করে দেই। তো আজকের এই ক্লাসটা কিন্তু ডেমো ক্লাস। যারা তোমরা 10 মিনিট স্কুলে পড়ো না তাদের জন্য ক্লাস। ঠিক আছে? তাদেরকে আমরা একটা ডেমো দেখাচ্ছি এবং পরবর্তীতে তোমরা এখান থেকে ভর্তি হবে। ঠিক আছে? আর যারা অনলাইন ব্যাচে আসো তারা তো আমার আমার অলরেডি লিমন ভাইকে চিনো। সো তাদের আর তো কোনো পরিচয়ের দরকার নাই। ঠিক আছে? চলো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো একটা কবিতা। কবিতার নাম হচ্ছে 2 বিঘা জমি। পুরা কবিতাটা আমরা আজকে দেখবো না, যেহেতু আমাদের সময় কম, 1 ঘন্টা। সো আমি তোমাদের কিছুটা পড়াবো এবং তার পরবর্তীতে আমরা বিভিন্ন এমসিকিউ সলভ করব। ঠিক আছে? সো আমি একটু দেখি অষ্টম শ্রেণীর 2 বিঘা জমি, এটা আমরা এই কবিতাটা আজকে আমরা পড়বো। এটা একটা কবিতা এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, এবং এই কবিতাটা আমি আমার অনলাইন ব্যাচে অলরেডি পড়িয়েছি এবং এটা সলিউশন চলছে। আমার স্টুডেন্টরা কিন্তু অলরেডি এটা ক্লাসটা করতেছে। ঠিক আছে? সো আমি তোমাদেরকে ফার্স্ট একটু দেখে নেই তো যে আমার স্টুডেন্ট, তোমরা অনলাইন ব্যাচের স্টুডেন্ট কারা কারা আছো, তুমি কি নতুন কিনা একটু আমাকে জানাই দাও তো। আমি একটা পোল দিচ্ছি তোমাদের জন্য, তুমি একটু জানাও তো। আমি আমি পোলটা দিয়ে দিচ্ছি, তুমি কি নিউ স্টুডেন্ট কিনা। ঠিক আছে? তুমি কি নিউ স্টুডেন্ট কিনা এটা একটু আমাকে জানায় দাও।
সো আমি তোমাদের একটা পোল চালু করে দিয়েছি, এই পোলটাতে আমাকে জানালেই হবে, আমি তাহলে বুঝতে পারবো যে আমার কতজন স্টুডেন্ট তোমরা নতুন স্টুডেন্ট আছো এবং কতজন তোমরা পুরাতন মানে হচ্ছে অনলাইন ব্যাচের স্টুডেন্ট। নিউ স্টুডেন্ট মানে তোমরা এখনো ভর্তি হও নাই, ঠিক আছে, তোমরা ভর্তি হতে চাও, সেটা একটা আমাকে জানাই, একটা পোল দিয়ে দিয়েছি। সো এটা একটু এই পোলে ভোট দাও। আমরা কিন্তু এখন আর শুধু কমেন্টে উত্তর নেই না, আমরা কিন্তু পোল ব্যবহার করি। 10 মিনিট স্কুলের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমরা পোলে অ্যান্সার করি, ঠিক আছে, আমরা সব অ্যাডভান্স নিয়মে শিখি। দেখো একটা পোল চলে গেছে তোমার ফোনের কাছে, তুমি একটু জানাই দাও তুমি কি নতুন স্টুডেন্ট, তাহলে তুমি নিউ এ ভোট দিবা, ইয়েস এ ভোট দিবা। যদি তুমি অনলাইন ব্যাচে অলরেডি ভর্তি হয়ে থাকো তুমি নোতে ভোট দিবা, ঠিক আছে। এই ক্লাসটা শুধুমাত্র যারা নতুন তাদের জন্যই আমরা করাচ্ছি। সো ইয়েস, সবাই নতুন, ওয়াও, অনেক অনেক নতুন স্টুডেন্ট, এবং আজকে সব নতুন স্টুডেন্ট লিমন স্যারের ফ্যান হয়ে যাবে এবং ফ্যান হয়ে সবাই 10 মিনিট স্কুলে আসবে। চলো পড়াটা শুরু করে দেই। প্রথমে তোমাদেরকে আমি কিছু জিনিস বলি। 10 মিনিট স্কুলে আমরা কিন্তু এক ক্লাসে এক একটা চ্যাপ্টার শেষ করি না, আমরা এক একটা ক্লাসে মাল্টিপল ক্লাসেস রাখি। যেমন ধরো এটা হচ্ছে একটা ম্যাথ টপিক, আমি তো বাংলা পড়াই, আমরা অঙ্ক কিভাবে পড়াই একটু দেখো। অঙ্কতে আমাদের 1 2 3 4 5 6, ঠিক আছে, শুধু মুনাফার একটা চ্যাপ্টারের জন্য আমাদের 6টা ক্লাস থাকে। একটা ক্লাসে তুমি মুনাফা কি এটা জানবা, আরেকটা ক্লাসে তুমি সরল মুনাফার সূত্রগুলো দেখবা, অনুশীলনী এক চ্যাপ্টারে পড়াবো, চক্রবৃদ্ধি মূলধন, অনুশীলনী 2.2 এক এক ক্লাসে, আবার একটা ক্লাসের পর একটা কিউএনএ ক্লাস থাকবে। তো তুমি একটু চিন্তা করো, একটা ক্লাসের জন্য যদি তুমি এভাবে 6টা ক্লাস করো একটা চ্যাপ্টারের জন্য, তাহলে কি তোমার সমস্যা থাকার কথা? আর তো কথা না। সো এইরকম 6টা ক্লাস আমাদের প্ল্যান থাকে। বাংলাতে আমরা এক একটা গল্প এক একদিন পড়ি, এবং 2-3টা গল্প পড়ার পর আমরা কিন্তু সুন্দর করে একটা কিউএনএ ক্লাসও থাকে। আমার এই যে নতুন আমার যে স্টুডেন্ট, যারা আমাদের স্টুডেন্ট, আমার ব্যাচের যারা স্টুডেন্ট, তারা কিন্তু এখানে ওরা আমাকে এতটাই পছন্দ করে যে ফ্রি ক্লাসে ওরা চলে আসছে ক্লাস করার জন্য, ঠিক আছে। সো এই 6টা ক্লাসে কিন্তু আমরা এক একটা চ্যাপ্টার পড়াই। আরেকটা জিনিস দেখো, শুধু কি ভাইয়া ম্যাথে এত ক্লাস হয় না, সায়েন্স ক্লাস দেখো। এই যে সায়েন্স ক্লাসটা, এই ক্লাসটাই তোমাদের ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টারটা 3টা ক্লাসে আমরা পড়াই, সেকেন্ড চ্যাপ্টারটা আরো 3টা ক্লাসে আমরা পড়াই, এবং লাস্টে আরেকটা কিউএনএ ক্লাস। সো এইরকম 3টা ক্লাস, মোট 6টা ক্লাস দিয়ে আমরা কিন্তু 2টা চ্যাপ্টার কভার করি। সো এখানে তোমাদের এমসিকিউ প্র্যাকটিস হয়, প্রতিদিন সিকিউ প্র্যাকটিস হয়, বিভিন্ন ধরনের সলিউশন কিন্তু আমরা দিয়ে থাকি। সো তোমরা যারা আজকের ক্লাসটাকে ডেমো ক্লাস করতেছো তারা জেনে রাখো যে একটা ক্লাসই কিন্তু শেষ না, আমাদের প্রত্যেকটা টপিকের জন্য 3টা 4টা 2টা করে ক্লাস থাকে, ঠিক আছে। সো তোমাদের কিন্তু আর কনফিউশনের কোনো জায়গা থাকবেন না। ওকে, সো এবার একটু আমরা চলে যাই আমাদের ফার্স্ট এমসিকিউ এর ক্লাসে। চলো আমরা আমাদের ফার্স্ট ক্লাসে চলে যাই। যে 2 বিঘা জমি, এই কবিতাটা কে লিখছে তোমরা কি জানো? এটা আমি একটা পোল দিয়ে দিই, তো পোলের কুইজ একটু আমাকে বলো তো। এই যে তোমাদের জন্য একটা পোল দিয়ে দিছি আমি, বলো তো এই এমসিকিউটা পারো কিনা। 2 বিঘা জমি এটা কে লিখছে বলো, বলতে পারবা? এই যে তোমাদের জন্য আমি দিয়ে দিয়েছি। সো সেভ এন্ড প্লে, কুইজটা চলে গেছে তোমাদের কাছে। সো এই পোলে তুমি একটু আমাকে জানাও যে 2 বিঘা জমি কবিতাটি কে লিখেছেন। দেখি তো তোমরা পারো কিনা, তোমাদের বেসিকটা কেমন এটা একটু আমি জানার চেষ্টা করি। তো 2 বিঘা জমি স্যার কে লিখেছে, কাজী নজরুল ইসলাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? একটা পোল চলে গেছে তোমাদের কাছে। সো পোলে একটু উত্তরটা দিয়ে দাও যে তোমরা কি পারো কিনা। 2 বিঘা জমি কি কাজী নজরুল ইসলাম লিখেছেন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন বলো। 2 বিঘা জমি কে লিখেছেন? সো তোমরা পোলে দেখতে পাচ্ছ উত্তর দিচ্ছ অনেকেই। কুইজটা শুরু হয়ে গেছে। ওকে, ইয়েস। সো তোমরা, আমি দেখতে পাচ্ছি 2বার গেছে তোমাদের কাছে পোলটা। সো তোমরা 2বারই ভোট দাও। তোমাদের কিন্তু 2 বিঘা জমি এই কবিতাটা লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সো তোমরা পোলে এক অ্যান্সার দিয়ে শিখে গেছো, এখন মোটামুটি সবাই তোমরা পোল দিতে পারো। তোমাদের কাছে যদি 2বার পোল যায় 2বারই তোমরা ভোট দিবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমাদের পোল চলে গেছে। আমরা প্রথমত এই আইডিয়াটা জানি যে পোলে কিভাবে ভোট দিতে হয়। সো 2 বিঘা জমি লিখেছেন কে? 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা অনেকেই উত্তর দিয়েছো, কার কত র্যাঙ্ক এটাও আমি দেখবো। এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী জায়গায়। চলো প্রথম এমসিকিউটা শেষ, এবার আমরা চলে যাই সরাসরি আমাদের কবিতায়। 2 বিঘা জমি এটা একটা কবিতা। এই কবিতাটা একটা গল্প কবিতা বা কাহিনী কবিতা,
ঠিক আছে, এটা একটা ঘটনা বর্ণনা করে। 2 বিঘা জমি কি করে, একটা ঘটনা বর্ণনা করে, এটাকে বলা হয় কাহিনী কবিতা। ঠিক আছে, তো আমরা প্রথমে রবীন্দ্রনাথ সম্পর্কে একটু পড়বো, কারণ লেখক পরিচিতি থেকে কিন্তু আমাদের অনেক এমসিকিউ আসে। প্রথমত, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এমন একজন কবি যিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেছেন তার একটা কাব্যগ্রন্থের জন্য। এই যে দেখো, তোমাদেরকে আমি কাব্যগ্রন্থের ছবিটা দিয়ে দিছি, এটার জন্য সে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এই নোবেল পুরস্কার সে কত সালে পান? 1913। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এটা কি? এটা এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। সো 1913 সালে গীতাঞ্জলি, এখান থেকে এমসিকিউ আছে, গীতাঞ্জলির জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। এই যে নোবেল পুরস্কারটা দেখতে এরকম, আমাদের অনলাইন ব্যাচে কিন্তু আমরা এরকম ভিজুয়াল দেখায় দেখায় পড়াই। সো নোবেল পুরস্কারটা দেখতে এরকম, এবং এই হচ্ছে গীতাঞ্জলি। এবং তিনি 1901 সালে শান্তিনিকেতন বা বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এই যে বিশ্বভারতীর ছবি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে বিশ্বভারতী বা শান্তিনিকেতন, এটা তিনি প্রতিষ্ঠা করেন। সো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি 1913 সালে গীতাঞ্জলির জন্য পুরস্কার পান এবং তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন 1901 সালে। দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম থেকে কিন্তু প্রশ্ন আসে। জন্মটা কি? জন্মটা হচ্ছে তিনি 1861 সালে জন্মগ্রহণ করেন এবং কলকাতার জোড়াসাঁকোতে তিনি জন্মগ্রহণ করেন। জোড়াসাঁকোর তো কোনো ছবি এখানে নাই, বাট তিনি কলকাতার জোড়াসাঁকোয় জন্মগ্রহণ করেন। তোমাদের জন্য একটা ট্রিক, একটা কুইক ট্রিক শিখাই দিই। কুইক ট্রিকটা কি? মনে করো কোনো একজন লেখকের জন্ম তুমি ইংরেজিতে জানো, মনে করো ইংলিশটা তুমি জানো, তাহলে তুমি বাংলাটা কিভাবে বের করবা জানো? এটা একটা খুবই ইম্পর্টেন্ট ট্রিক যেটা আমি তোমাদেরকে শিখাচ্ছি। সেটা হচ্ছে যে কোনো ইংরেজি সাল থেকে 593 বিয়োগ করলে, 593 যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি বাংলা সালটা পেয়ে যাবা। খুবই মজার। কিন্তু তুমি যদি এখন বর্তমানে, এখন কত সাল? 2025 সাল। 2025 সাল মানে বাংলা কত সাল আমি ভুলে গেছি। আমি যদি এটা থেকে 593 বিয়োগ করি, কত হয়? বিয়োগ করে বলো তো। যদি 593 বিয়োগ করি তাহলে আমি বাংলা সালটা পেয়ে যাব। তো তোমরা একটু বলো তো, বিয়োগ করে দেখি পারো কিনা। 2025 সাল, তাহলে এখন বাংলা কত সাল? যদিও তোমার এপ্রিল মাসের, তোমার বৈশাখ মাস আসলে এপ্রিল মাসে তখন আমাদের অ্যাকচুয়াল সালটা আমরা পাবো, কিন্তু এখন 593 দিলে কত আসে দেখো তো, বলো কে বলতে পারবা? দেখি একটু বলো তো আমাকে, যে বাংলা তাহলে কত সাল চলতেছে 593 বিয়োগ দিলে। রাব্বি বলতেছে নাইস ট্রিক। আচ্ছা ঠিক আছে, নাইস ট্রিক, তুমি একটু বলো আমাকে কত সাল হয় তাহলে বিয়োগ করে। ঠিক আছে, সো এই ট্রিকটা কিন্তু তোমাদের অলরেডি তুমি দেখতে পারো। এক সিনথিয়া বলতেছে এটা আমাদের অনলাইন ক্লাসে পড়ানো হয়েছে। ইয়েস, এগুলো আমরা অনলাইন ক্লাসে পড়াই এবং আরো ভালো করে পড়াই। সেটার উত্তর কি? এখন কত সাল? তোমরা যদি এটা থেকে বিয়োগ করো তাহলে কিন্তু তোমরা সালটা পেয়ে যাবা। সেখানে হবে 2, 9 আছে কত হলো তোমার, 12 হবে 3, হাতে আমার 1, 6 আছে কত হলো 14, 20, 14, 1432। এপ্রিল মাসের পর 1432 সাল হয়ে যাবে। এখন 1431 চলতেছে, এপ্রিল মাসে 1432 হয়ে যাবে। এই ট্রিকটা দিয়ে তুমি কিন্তু যে কোনো সময়ের বাংলা সাল তুমি বের করে নিয়ে আসতে পারবা। ঠিক আছে, সো লেখক পরিচিতি সম্পর্কে আমরা এই ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়লাম। এখন আসো একটা এমসিকিউ প্র্যাকটিস করি। এই যে এমসিকিউটা, কত সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার পান? কে বলতে পারবা? বলো, কে বলতে পারবা? নাও 2 নম্বর এমসিকিউটা দিয়ে দিছি। কত সালে? তোমাদের জন্য পোল চলে যাচ্ছে। কত সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন? কে বলতে পারবা? বলো, উত্তরটা দ্রুত গতিতে পোলে দিয়ে দাও। সো এই যে এমসিকিউ গুলা, এই এমসিকিউ গুলা কিন্তু তোমার, আমরা শুধুমাত্র পোলে প্র্যাকটিস করি তা না। মনে করো তুমি পোল হয়েছে, তোমাকে পোলে দিয়েছে, পোলটা তুমি অ্যান্সার করছো, কিন্তু পরে তুমি আর খুঁজে পাচ্ছ না যে আমি তো কি পড়ছি। সো তুমি যেন ভুলে না যাও, এই জন্য তোমাদের জন্য থাকবে আমাদের মাস্টার বুক। এই যে মাস্টার বুকটা আমি যদি বের করি, এই মাস্টার বুকটা কি ভাইয়া? এই মাস্টার বুকের মধ্যে মূলত এই যে 2 বিঘা জমি, এখানে একটা টপিক আছে। তুমি যদি 2 বিঘা জমির মধ্যে যাও, এই যে 34 পৃষ্ঠা, 34 পৃষ্ঠায় যদি যাও, তুমি দেখবা এই মাস্টার বুকের মধ্যেই তোমার কিন্তু যেই কুইজটা তুমি পোলে অ্যান্সার করতেছো, ওই কুইজটাই তোমার এখানে আছে। সো তুমি কিন্তু অনলাইনে পড়তেছো, সাথে সাথে তুমি এখানে দাগাচ্ছ,
পরে আবার রিভিশন দিতে পারতেছো। সো আমাদের কিন্তু এই মাস্টার বুক একটা প্যাকেজ, কমপ্লিট প্যাকেজ, যে মাস্টার বুকের মধ্যে তুমি এমসিকিউ গুলা পেতে পারো। বুঝতে পারছো? তো আমাদের কিন্তু অনলাইন ব্যাচের স্টুডেন্ট যারা আছে ওরা কি করে জানো, আমরা পোল দেই, ওরা এখানেও দাগায়, পোলেও ভোট দেয়, যাতে করে পরে ওদের মনে থাকে এবং ওদের ডাবল প্র্যাকটিস হয়ে যায়। সো এই মাস্টার বুকটা কিন্তু তুমি পাবা, যারা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট তারাই কিন্তু হচ্ছে এই মাস্টার বুকটা পায়। সো ইয়েস, আমরা কিন্তু মাস্টার বুক দিয়ে পড়াই। সো ইয়েস, কোশ্চেন অ্যান্সারটা কে দিছো, কত দিছো? পোলে আমি দেখতে পাচ্ছি 73% তোমরা বলছো 1913। ইয়েস, গীতাঞ্জলি কবিতার জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। এই যে এমসিকিউ গুলো আমরা পড়তেছি, এই এমসিকিউ গুলো পড়ার পর তোমাদের কারো কি স্লাইডটা লাগতে পারে না? তোমাদের মনে হতে পারে যে লিমন স্যার কি পড়ালো, এই স্লাইডটা আমার দরকার। এই স্লাইডটা কিন্তু তোমরা আমাদের অ্যাপে, এই যে দেখো আমাদের অ্যাপের একটা ছবি এখানে দেওয়া আছে। সো যেহেতু এটা একটা ডেমো ক্লাস, তোমাদেরকে কিছু জিনিস আমার জানানো উচিত, যে জিনিসগুলো জেনে তোমার পড়তে আসা উচিত। এটা হচ্ছে ফার্স্ট, আমাদের অ্যাপে একটা ফিচার আছে যেখান থেকে তুমি চাইলে এক্সাম দিতে পারবা। এটা দেখো, এটা হচ্ছে এক্সাম শুরু। মনে করো তুমি যে লিমন স্যারের ক্লাসটা আজকে করলা, করার পর তুমি কি বুঝছো, তুমি কি আদৌ পারতেছো নাকি, এটা ট্রাই করার জন্য তুমি কিন্তু পরীক্ষার সাথে সাথে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে একটা এক্সাম দিতে পারো। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তুমি একটা এক্সাম দিতে পারো, যে এক্সাম তুমি সর্বোচ্চ 5 বার দিতে পারবা। মানে একবার পাঠ দিছো, তুমি পাইছো হচ্ছে 5, তুমি আবার দিলা, একটু পড়াশোনা করো, তুমি পাইছো 9, আবার দিলা 14, পরের বার 15তে 15। সো এভাবে কিন্তু তুমি পরীক্ষাও দিতে পারবা। এবার আসো, তোমাদেরকে আমি সরাসরি এই যে আরেকটা ট্রিক আছে, তোমার আরেকটা ট্রিক আমরা একটু দেখে নিই। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুলো, স্যার আমার কবি পরিচিতি মনে থাকে না, আমি যদি কবি পরিচিতি পড়ি আমার গল্পের বইয়ের নাম মনে থাকে না, নাটকের বইয়ের নাম মনে থাকে না, আমার সাল মনে থাকে না, আমি কোনো কিছু মনে রাখতে পারি না। তো আমরা একটা তোমাদেরকে সুন্দর একটা মনে রাখার কৌশল শিখাই দিচ্ছি। কৌশল হচ্ছে, তুমি যদি এই দুইটা লাইন মনে রাখতে পারো, এই দুইটা লাইন তুমি যদি মুখস্থ করতে পারো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল নাটকের নাম তোমার মুখস্থ হয়ে যাবে। লাইনটার নাম কি? লাইনটার নাম কি? রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবীর মুক্ত মুকুট নিয়ে অরুণাচল ও অরূপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন। রাজা অচলায়তন, এখানে দেখো অনেকগুলা নাম। প্রথম হচ্ছে রাজা, এটা হচ্ছে রাজা, এটা একটা বইয়ের নাম। অচলায়তন, এটা আরেকটা বইয়ের নাম, নাটকের নাম, ঠিক আছে। চিরকুমার, এটা আরেকটার নাম, ঠিক আছে। তারপর দেখো তোমার এখানে ডেকে রক্ত করে, ডেকে থেকে তোমার মনে পড়বে স্যার তো বলছিল ডেকে, তার মানে এটা হচ্ছে ডাকঘর। রক্তকরবী, এটা একটা। তারপর মুক্ত, মনে দেখে তোমার মনে পড়বে মুক্ত ধারা, মুকুট একটা, অরুণাচল একটা। এভাবে অনেকগুলো নাম কিন্তু আমরা দুইটা লাইনের মধ্যে দিয়ে দিছি। সো তোমরা জাস্ট, তোমাদের কাজ কি, শুধু চোখ বন্ধ করে 5 বার বা 10 বার পড়লে তোমার এটা মুখস্থ হয়ে যাবে। সো এটা তুমি পড়বা, পড়ে মুখস্থ করলে তোমার কিন্তু পুরো নামটা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তো আমরা কিন্তু ক্লাসেও এই ট্রিকগুলো তোমাদেরকে শেখাই। এখন তোমার মনে হতে পারে স্যার এই কৌশলগুলো কি শুধু ক্লাসেই পড়ান? না, যদি তোমরা ক্লাসে পড়ো কিন্তু ক্লাসে পড়ার পর ভুলে যাচ্ছ, এই ট্রিকগুলা কিন্তু এরকম আরো অনেক অনেক ট্রিক কিন্তু আমাদের এই মাস্টার বুকটার মধ্যে আমরা দিয়ে দিছি। 10 মিনিট স্কুলের পেজে দেখছো না? সেই মাস্টার বুকটা খুবই স্পেশালি ডিজাইন করে স্টুডেন্টদের জন্য বানানো, যাতে করে তোমরা তোমাদের কৌশলগুলো, কুইক হ্যাকস গুলো তোমরা যেন সুন্দর করে দেখে ফেলতে পারো। ওকে, এইবার আমরা চলে আসবো মূল পড়াশোনায়। এতক্ষণ আমরা কবি পরিচিতি পড়ছি, বিভিন্ন অ্যাপের গুণগান গেয়েছি, কোন কোন সুন্দর সুন্দর ফিচার আমাদের আছে এটা আমরা দেখছি। এবার আমরা কবিতা পড়বো। তোমাদেরকে আমি একটা, আজকের কবিতাটা যতটা কঠিন তোমাদের মনে হয় ততটা সহজ এই কবিতা, এই ক্লাসটা করার পর মনে হবে, ঠিক আছে। আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট যারা আছে ওরা ভেরিফাই করতে পারবে। কারণ আমরা শুধু কবিতা পড়াই না, আমরা কবিতা মানে ইনঅ্যাক্ট করি। তোমাকে এই পুরো কবিতাটা তুমি আমার সাথে আজকে আবৃত্তি করবা, আবৃত্তি করে করে শিখবা, দেখবা তোমার পুরো কবিতা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো চলো আমরা শুরু করে দিই। 2 বিঘা জমি, এটা একটা কাহিনী কবিতা, যে কবিতায় দুইজন ব্যক্তি আছে, একজন হচ্ছে উপেন, আরেকজন হচ্ছে রাজা, ঠিক আছে। সো উপেন একজন দরিদ্র মানুষ, তিনি কি করে, তিনি হচ্ছে তার খুব ছোট্ট একটু জমি আছে, সেই জমিটা নেওয়ার জন্য রাজা মশাই আসছেন। তখন তাদের মধ্যে একটা
কথা হচ্ছে, কনভারসেশন হচ্ছে। কবিতাটা শুরু হয় এইভাবে, শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এই 4 লাইনে কি বুঝাইছে? ফার্স্টে উপেন বলতেছে শুধু বিঘে দুই, মানে আমার মাত্র 2 বিঘে জমি আছে। মোর মানে কি? মোর মানে হচ্ছে আমার, ঠিক আছে? মোর মানে হচ্ছে আমার। ও বলতেছে আমার তো শুধুমাত্র 2 বিঘে জমি আছে, ঠিক আছে? আচ্ছা, রাজা বা জমিদার যেটাই তুমি বলো, এটা জমিদারও হয়, রাজাও বলা যায়, কোনো সমস্যা নাই। ওকে, আমার তো মাত্র 2 বিঘা জমি আছে, আর সব ঋণে হারিয়ে ফেলেছি। ঋণ মানে হচ্ছে লোন বা দেনা, ঠিক আছে? আর সবই গেছে ঋণে। যখন এটা বলছে যে বাবু আমার শুধুমাত্র 2 বিঘা জমি আছে, আর তো কিছু আমার কাছে নাই, তখন রাজা একটু রেগে গেছে। রেগে বলতেছে, বুঝেছো উপেন, এ জমি লইব কিনে। মানে উপেন তুমি বুঝছো, তোমার জমিটা আমি কিনে নিব। তখন উপেন তো ভয় পেয়ে গেছে যে আমার জমি কিনে নিবে। তখন সে বলতেছে, কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। অর্থাৎ তুমি তো জমিদার। ভূস্বামী মানে কি? তোমার তো অনেক জমি, তুমি তো জমিদার। চেয়ে দেখো মানে তাকিয়ে দেখো, আমার মাত্র মরিবার মতো ঠাই আছে। মরিবার মতো ঠাই মানে খুবই সামান্য জমি, ঠিক আছে? খুবই সামান্য। ও আকুতি মিনতি করতেছে যে কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। এইটা যখন বলছে, রাজা তো রেগে গেছে। রাজা গেছে রেগে। রেগে রাজা বলতেছে, শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে, প্রস্থে ও দিঘে, সমান হইবে টানা। ও ওটা দিতে হবে। বাবু রেগে গেছে, রেগে বলতেছে যে তুমি শুনো, তুমি কি জানো করেছি বাগানখানা, আমি একটা বাগান করছি। তোমার এই 2 বিঘা যদি আমি পাই, তাহলে আমার বাগানটার প্রস্থ ও দৈর্ঘ্যে সমান হবে। মানে মনে করো এটা যদি হয় বাগান, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, লম্বা আর চওড়া, ঠিক আছে? তো উনি বলছে তোমার জমিটা যদি আমি পাই, আমার বাগানটা সুন্দর হয়ে যাবে, সমান হয়ে যাবে, ওটা দিতে হবে। ঠিক আছে? সে জোর করছে ওটা দিতে হবে, এই যে ওটা দিতে হবে তোমাকে। এই রাগারাগি শুনে তো উপেন ভয় পেয়ে গেছে। উপেন বলতেছে কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি। বক্ষ মানে হচ্ছে বুক, পানি মানে হচ্ছে হাত, বোঝা গেছে? কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি মানে বুকে হাত জোর করে তখন আমরা বলতেছি সজল চক্ষে। সজল চক্ষু মানে হচ্ছে ভেজা চোখ। সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটে খানি। করুণ রক্ষে মানে ভাই এটা মাফ করো, এটা নিও না তুমি, ঠিক আছে? গরিবের ভিটে খানি। সপ্তপুরুষ, সপ্তপুরুষ মানে 7 পুরুষ। বলতেছে আরো, সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সেমায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। কি বলতেছে শোনো, ও বলতেছে যে আমার 7 পুরুষ যেখানে মানুষ হয়েছে, সে মাটি সোনা দিয়ে তৈরি বা সোনার সমান, এমন একটা জমি দৈন্যের দায়ে। দৈন্য মানে হচ্ছে দেনা বা দারিদ্রতা, ঠিক আছে? দেনা বা তোমার মনে করো দরিদ্রতা, ঠিক আছে? দৈন্যের দায়ে মানে দেনা বা দরিদ্রতার জন্য সেই মাকে আমি বেচে দিব। আমি কি এমনই লক্ষ্মী ছাড়া? মানে কনভারসেশন বুঝছো? রাজা বলছে তোর জমিটা আমি কিনে নিব, তখন ও বলতেছে যে 7 পুরুষ যেখানে মানুষ হলো, আমি সেই জমিটা বেচে দিব। আমি কি এমন লক্ষ্মী ছাড়া? লক্ষ্মী ছাড়া মানে হচ্ছে যে মনে করো একটা দুষ্ট অর্থে বুঝাইছে, মানে যার যে ভাষার ভালো না, এরকম, ঠিক আছে? এবার এটা যখন বলছে রাজা আরো রেগে গেছে। রাজা রেগে বলতেছে আখি করি লাল, মানে রাজার চোখ লাল হয়ে গেছে রাগে। আখি করি লাল, রাজা ক্ষণকাল, ক্ষণকাল মানে কিছুক্ষণ, রহিল মৌন ভাবে। মৌন ভাবে মানে কি? চুপ করে, চুপ করে অনেকক্ষণ চুপ করে আছে। চুপ করে থেকে তারা বলতেছে কহিলেন শেষে ক্রূর হাসি হেসে। ক্রূর মানে হচ্ছে তোমার এটা একটা শয়তানি হাসি বলতে পারো। ক্রূর মানে কি?
তোমার উপহাস করে হাসতেছে বা তোমার হচ্ছে চক্রান্তের মতো করে হাসতেছে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। ঠিক আছে, মানে রাগ হয়ে গেছে, তুমি দিবা না, তুমি বেচবা না, আচ্ছা সে দেখা যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত একটা কনভারসেশন শেষ হলো। এবার দেখি তো এইটুকু তোমরা বুঝছো নাকি? সেখান থেকে তোমরা একটা এমসিকিউটার অ্যান্সার বলো তো। ভূস্বামী কেন উপেনের শেষ জমিটুকু কে নিতে চাই? দেখি পারো কিনা। আমি পোল দিয়ে দিচ্ছি, এই যে পোল দিয়ে দিছি, বলো তো দেখি তো এটা অ্যান্সার পারো কিনা। এই যে কে কে জানি প্রশ্ন করছো ভাই মাস্টার বুক কি বিক্রি করেন? না, মাস্টার বুক এখনো বিক্রির জন্য নহে। তোমরা যদি অনলাইন ব্যাচে আমাদের সাথে একই সাথে যারা আমার স্টুডেন্টরা ক্লাস করে ওদেরকে হেল্প করার জন্য আমাদের এই মাস্টার বুকটা, যেটার মধ্যে আমাদের কবিতা আছে, এই এমসিকিউ আছে, তারপর হচ্ছে তোমার এই যে আবৃত্তি করে করে কবিতা বোঝানো, সবকিছুর জন্য সবকিছু একটা কমপ্লিট প্যাকেজ হচ্ছে মাস্টার বুক। এটা তো আমরা বিক্রি করি না, কিন্তু তুমি যদি আমাদের 10 মিনিট স্কুলে ভর্তি হও তাহলে এই মাস্টার বুক সহ আরো অনেক অনেক গিফট তোমার জন্য আমাদের অফিস থেকে দেয়া হবে। ঠিক আছে, সো মাস্টার বুকটা লাগবে শুধুমাত্র আমাদের অনলাইন ব্যাচে ক্লাস করার জন্য। তো অনলাইন ব্যাচে যদি না থাকো তুমি তো এই হেল্প গুলো নিয়ে লাভ নাই, তুমি তো বুঝতে পারবা না, কারণ ক্লাসে তো এটা আমরা বুঝাই দিই, তাই না? তো এটার উত্তর কি হবে বলো? ভূস্বামী মানে কি? ভূস্বামী মানে হচ্ছে রাজা বা জমিদার। মানে জমিদার কেন নিতে চাইছিল বলো, কে বলতে পারবে? সবাই 82% কারেক্ট অ্যান্সার দিছো। কারেক্ট অ্যান্সার হচ্ছে এই যে আমরা বই থেকে পড়ে আসি, এই যে দেখো, জানো তো হে করেছি বাগান খানা, তার মানে বাগানের জন্য হচ্ছে, বাগান করার জন্য তোমার এটা করেছিল। সঠিক উত্তর কি হবে? বাগান বানাবে। বুঝতে পেরেছো? সবাই কি বুঝছো? ওকে, চলো এটার উত্তর কি হবে পরেরটা। উপেনের কত পুরুষ এই জমিতে মানুষ হয়েছে বলতো? আবার একটা পোল দিয়ে দিচ্ছি, 4 নাম্বার প্রশ্নটাও পোলে দিয়ে দিই, উত্তর করো। উপেনের কত পুরুষ এই জমিতে মানুষ হয়েছে বলো, এটা উত্তর বলো। উপেনের কয় পুরুষ এই জমিতে মানুষ হয়েছে? কে বলতে পারবা দেখি তো? ওকে, সবাই ভোট দিচ্ছে। ভাইয়া অনলাইন ব্যাচে কিভাবে ভর্তি হব? তাসনিম সারা অনেক রিলেভেন্ট একটা কোশ্চেন করছে, কারণ ওর মনে হয় মাস্টার বুক দেখে ভালো লাগছে। ইয়েস, অনলাইন ব্যাচে ভর্তি হতে ভাইয়া কল দাও 16910। নাম্বারটা কত? 16910 তো কল দাও, কল দিয়ে বলো ডেমো ক্লাস করছো, ভর্তি হতে চাও, বললে দেখবা অটো ওরাই তোমাকে সবকিছু বলে দিবে। সেই কোয়েশ্চেন অ্যান্সার পারছো? ওয়াও, 90% তোমরা পেরেছো। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে 7। কোথায় পড়েছিলাম আমরা, মনে আছে? এই দেখো এখানে পড়েছিলাম, এই যে সপ্তপুরুষ বলছিলাম এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায়ে বেচিব সেমায়ে এমনই লক্ষ্মী ছাড়া। ঠিক আছে, সো এই কবিতাটা পড়লাম কিন্তু আমরা 4 লাইন 6 লাইন পড়ছি। পরেরটায় চলে যাই। তো রাজা তো বলছে যে দিবি না তুই, আচ্ছা দেখা যাবে। এইবার দেখি কি হইছে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইলু পথে, করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। কি হয়েছে বলতো? রাজা রাজা আচ্ছা মৈত্রী বড়ুয়া নাকি পোল আগে পাচ্ছ? আচ্ছা তোমার ইন্টারনেট মনে একটু স্লো, ঠিক আছে পোলটা আমি তাহলে লেট করে দিব। রাজা কি করছে? রাজা একটা মিথ্যা মামলা করছে, করিল ডিক্রি। আগে সেকেন্ড লাইনটা বুঝো। ডিক্রি মানে হচ্ছে তোমার আদালতের নির্দেশনামা। ঠিক আছে, আদালত থেকে একটা পারমিশন নিয়ে আসছে, আদালতের নির্দেশ। ঠিক আছে, ওই তোমার ইয়া কি করছে, রাজা কি করছে বা তোমার জমিদার কি করছে, জমি তুমি বেচবা না, দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা, এটা বলে সে মামলা করছে। ঠিক আছে, মিথ্যা দেনার ক্ষতে, মিথ্যা দেনার একটা দলিল দেখাইছে। ঠিক আছে, একটা দলিল দেখাইছে যে উপেন নাকি মিথ্যা একটা লোন নিছিল কবে, সেই লোনের একটা তোমার ভুয়া একটা নোটিশ দেখায় সে তোমার
উপেনের জমিটা কেড়ে নিছে। এই জন্যই সে বলতেছে পরে মাস দেড়ে, মানে 1.5 মাস পরে, 1.5, 1.5 মাস পরে ওকে ভিটে মাটি ছেড়ে বাইর করে দিছে, ওকে বাসা থেকে বের করে দিছে। ভাইয়া ভিটে মানে কি? ভিটে মানে হচ্ছে বলে না বাবার ভিটে, মানে আমার বাবার জমি, বা ভিটে মানে হচ্ছে নিজের যে আবাসন স্থান, যেটা তোমার নিজের, এটাকে তোমার বলা হয় ভিটে মাটি, বুঝছো? সো নিজের বাড়িকে ভিটে মানে হচ্ছে ভিটে বাড়ি যেটা বলা হয়, সেটা ছেড়ে তাকে মিথ্যা দেনার খতে বাইর করে দিছে। এইবার সে আফসোস করে বলতেছে, মানে আমার এত মিথ্যা, আমি একজন কাঙাল, আমার সামান্য আছে, আর জমিদারের এত জমি, তারপরে সে এটা নিয়ে গেছে। তখন কি বলতেছে, এই জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, ভুরি ভুরি মানে হচ্ছে প্রচুর, রাজার হস্ত, রাজা মানে যার অনেক আছে, সে কাঙালের ধন চুরি করে, মানে একটা কাঙালের সামান্য যা আছে সেটুকুই এটা নিয়ে চলে গেছে। বুঝছো? তোমাদের কিন্তু এই লাইন থেকে প্রশ্ন আসে, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, এটার মানে কি জিজ্ঞেস করে। ঠিক আছে, এটা থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। স্যার আপনি কি অনলাইনে পড়ান? ইয়েস, আমি তোমাদের অনলাইন ব্যাচে এভাবেই পড়াই, কবিতা আবৃত্তি করে করে কবিতা পড়াই এবং গল্প গল্পের মতো করে পড়াই। আমার স্টুডেন্টরা যারা আছে তারা শুধুমাত্র কবিতা মুখস্থ করে না, তারা আবৃত্তিও শেখে। বুঝছো? সো ইয়েস, চলো আমরা পরের 2 লাইন পড়ি। তো সবকিছু তো নিয়ে নিছে, ও তো আফসোস করতেছে যে এই জগতে হায় রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। এখন সে নিজেকে একটু সুন্দর করে বুদ্ধি মানে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনা কি? মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ ঘটতে। মনে ভাবিলাম মানে ওকে যখন বের করে দিছে তখন ও ভাবতেছে যে আমাকে মনে হয় ভগবান বা ঈশ্বর মোহ গর্তে রাখবে না। মোহ গর্ত মানে কি? যেখানে তোমার কি বলে, যেখানে তোমার কোনো একটা রিসোর্স আছে, মোহ তোমার মনে করো কোনো একটা সম্পদ আছে, ছোট্ট একটা সম্পদের জায়গা, ঠিক আছে? তো সে বলতেছে যে আমাকে মনে হয় এই সামান্য মোহ গর্তে রাখবে না। মোহ গর্ত মানে তার নিজের বাসাকে বুঝাইছে, বাসা বা জমি, ঠিক আছে? তো এই সামান্য মোহ গর্ত বা যেখানে মায়া আছে, নিজের ভালো লাগা আছে, এইটুকুর মধ্যে মনে হয় আমাকে রাখবে না। সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, এখন তার সাথে নিয়ে গেছে, এখন সে কষ্টে সান্ত্বনা দিচ্ছে যে আমাকে মনে হয় মোহ গর্তে রাখতে চায় না, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। বিশ্ব নিখিল মানে হচ্ছে পৃথিবী। মানে এখন কি হয়েছে বলতো, ওকে তো তোমার জমি থেকে বের করে দিছে তারায়, বের করে দেওয়ার পর সে মনে করছে যে আমার মনে হয় এই সামান্য 2 বিঘার মধ্যে রাখবে না, ঈশ্বর মনে হয় আমাকে ভালোবাসে, এই জন্য পুরো পৃথিবী আমাকে বানাই দিছে, এখন আমি পুরো পৃথিবীতে ঘুরবো। বুঝছো? সে নিজেকে নিজে সান্ত্বনা দিচ্ছে। আমি যদি পুরোটা একবার পড়ি, পরে মাস দেরে ভিটে মাটি ছেড়ে বাহির হইল পথে, করিল ডিক্রি সকলে বিক্রি মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সো নিজেকে নিজে সান্ত্বনা দিল। বুঝছো? এইবার চলো, সো এখান থেকে একটা এমসিকিউ, ভূস্বামীর প্রস্তাবের কতদিন পরে উপেন ভিটে মাটি ছেড়ে বের হয়? বলো, এটা অ্যান্সারটা বলো। সো তোমরা একটু দেখো যে ভূস্বামীর প্রস্তাবের কতদিন পরে উপেন, এখানে দিন আছে কিন্তু উত্তর দেওয়া আছে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 2.5 মাস। বলো, আরো কুইজ চাও? ইয়েস, অনেক কুইজ আছে, এখানেও কুইজ আছে। তোমরা কিন্তু মনে রাখবা আমাদের কিন্তু ক্লাসের পর তোমার এক্সাম হয়, এই এক্সামে আমরা কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হয়। তোমরা মাস্টার বুক থেকে, যারা এমসিকিউ পারতেছো না তারা মাস্টার বুক থেকে এই এমসিকিউটা আবার তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে? তো আপাতত 5 নাম্বার পোলের অ্যান্সারটা একটু সুন্দর করে দাও তো সবাই, দেখি তো পারো কিনা। এই যে পোলটা দিয়ে দিছি তোমাদের, একটু আমাকে সুন্দর করে বলো এটার উত্তর কি হবে, কত মাস হবে? 5-এর উত্তর কি? আমাদের অনলাইন ব্যাচে এই যে কবিতাটা আমি তোমাদেরকে পড়াচ্ছি, এই কবিতাটা আমাদের অন্য যত বাংলা টিচার আছে তারা সবাই চেষ্টা করে এরকম আবৃত্তি করে করে পড়াইতে। কারণ আবৃত্তি তো সবার ভালো লাগে নাকি? ভালো লাগে কিনা আমাকে বলো। অনেকের ইচ্ছাও আছে, ভাই আমি তো শিখতে চাই। তো যেটা তোমার ভালো লাগে তুমি যদি ওইটা দিয়ে পড়াশোনা করো তাহলে তোমার পড়াশোনা সহজ হবে না?
সো আমরা কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলোতে এটাই করি, ঠিক আছে? তুমি এই যে এখন পোল দিচ্ছি না, কয়টা পোল ভোট দিছো, কয়টা কারেক্ট অ্যান্সার পারছো, কয়টা পারো নাই, সবগুলো কিন্তু আমাদের অ্যাপে নোট হয়ে যায়। তোমার আম্মু চাইলে দেখতে পারবে, তুমিও চাইলে দেখতে পারবা, তুমি আবার চাইলে ট্রাই করতে পারবা। সো এই ফিচারগুলো কিন্তু তুমি চাইলে ইউজ করতে পারো। ওকে, সো অ্যান্সার দিয়েছে 89%। তোমরা কারেক্ট অ্যান্সার দিছো যে ভাইয়া কারেক্ট অ্যান্সার হচ্ছে 1.5 মাস। ভেরি গুড, সবাই তার মানে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো এবং বুঝতেছো। আরেকটা আছে, কে কাঙালের ধন সম্পদ চুরি করে? বলো 6 নাম্বারটা বলো তো, কে কাঙালের ধন সম্পদ চুরি করে? আমরা কিন্তু একটা লাইন পড়ছি যে এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, তাই না? এটা আমরা পড়েছি না? সেটা অ্যান্সারটা কি হবে একটু বলো তো, শুনি দেখি আমি তোমাদের। এটা কি উপেন হবে, মন্ত্রী হবে, রাজা বা জমিদার হবে, নাকি কোনটা হবে? বলো। নাও পোল দিয়ে দিছি। ভাইয়া মার্চে ভর্তি হলে মাস্টার বুক পাবো? ইয়েস, মাস্টার বুক ভর্তি হলে পেয়ে যাবা। এটা বিক্রির জন্য না, আমাদের স্টুডেন্টদের জন্য হেল্প হয়, এটার জন্য দিন রাত কষ্ট করে আমরা এটা বানাচ্ছি। কুইক হ্যাকস থাকতেছে, এমসিকিউ থাকতেছে, মডেল টেস্ট থাকতেছে, অনেক কিছু অনেক কিছু। অনলাইনে পড়াশোনা এখন পুরো। আরেকটা তোমাদের ছোট এই পোলটা অ্যান্সার করতে করতে একটা জিনিস দেখো, মনে করো তোমাকে আগে এমসিকিউ তুমি কিভাবে লিখতা, একটা এমসিকিউ লিখতা, লিখে ক খ গ ঘ দিয়ে টিক দিতা। এখন এই যে পোলটা আমি দিয়ে দিছি, তোমার কিন্তু এমসিকিউটা লেখা লাগবে না, তুমি ডাইরেক্ট পোলে বইয়ে বের করবা, বের করে একটা টিক দিবা, ঠিক আছে? পরে যখন আমি অ্যান্সার বলবো তখন গোল দিবা, হ্যাঁ হয়েছে। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তোমার পড়াটাকে আরো ইজি করবে, বিকজ তুমি ক্লাস করতেছো সাথে প্র্যাকটিস করতেছো। সো দিস ইজ অলসো এ ভেরি গুড থিং। এটার অ্যান্সারও সবাই পেরেছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। কাঙালের ধন সম্পদ কে চুরি করে? রাজার হস্ত, পড়লাম না? রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। বুঝছো? মাস্টার বুক পার্ট 2 পাবা, 1ও পাবা, কোনো সমস্যা নাই। এটা ডিপেন্ডস, তুমি ফোন করো 16910 তে ফোন করলে বুঝতে পারবা। ওকে, এইবার রাস্তায় রাস্তায় তো ঘুরতেছে, এখন সে কি বলে দেখো। এগুলা কি লিখতে হবে জাহেদা? না, এগুলা কিছু লিখতে হবে না, এগুলা সবের মূল ভাব, কবিতার মূল ভাব আমার মাস্টার বইতে লেখা আছে। এটা কিন্তু আরেকটা সুন্দর জিনিস, মাস্টার বুকে তুমি যে খাতায় নোট করো না সারা জীবন, কি নোট করছো? স্কুলে ক্লাস করলে নোট করা লাগতো না? এই নোটগুলো আমাদের এই ক্লাসে করা লাগে না, বিকজ আমাদের ক্লাসের নোট আমরাই করে দিছি, কোন ক্লাসের কোন নোট লাগবে সব আমরা লিখে দিছি। তো তোমার নোট করার কষ্ট কিন্তু শেষ। ওকে, কবিতা পড়ি, কবিতা পড়ার পর আরো কিছু প্রশ্ন নিব। এবার সে কি বলতেছে, সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য, ভূদরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘে জমি। কি হয়েছে দেখো, ও বলতেছে আমাকে যখন জমি থেকে তাড়াই দিল তখন আমি সন্ন্যাসী, সন্ন্যাসী মানে বুঝো যে যার কোনো জীবনের কোনো নির্দিষ্ট জীবনের মায়া যে ত্যাগ করে দিছে, ঠিক আছে? যেটা জীবনের মায়া ত্যাগ করে সন্ন্যাসী হয়ে ঘুরতেছে, সাধুর শিষ্য। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, সে দেশে দেশে ঘুরতেছে একজন সাধুর শিষ্য হয়ে। কত হেরিলাম, হেরিলাম মানে কি ভাইয়া? হেরিলাম মানে হচ্ছে দেখলাম। কত হেরিলাম মনোহর ধাম, ধাম মানে হচ্ছে তোমার পবিত্র স্থান, ধাম মানে কি? পবিত্র স্থান। ও বলতেছে যে আমি কত কত দেখলাম পবিত্র স্থান, কত কত সুন্দর দৃশ্য দেখলাম, কিন্তু ভূদরে, ভূদরে মানে পাহাড়ে, পাহাড়ে সাগরে বিজনে নগরে, বিজন মানে নির্জনে, বিজনে নির্জন গ্রাম বা গহীন জায়গা, নীরব নিরিবিলি জায়গা বুঝাইছে। যে আমি পাহাড়ে ঘুরছি, সাগরে ঘুরছি, বিজনে ঘুরছি, নগরে ঘুরছি, যেখানে ভ্রমি, ভ্রমি মানে হচ্ছে ভ্রমণ করি, ভ্রমণ করি। ওকে যেহেতু গ্রাম থেকে তাড়াই দিছে, জমি থেকে বের করে দিছে, তো ও বলতেছে আমি সন্ন্যাসী হয়ে ঘুরতেছি, কত মনোরম দৃশ্য দেখতেছি, পাহাড়ে ঘুরছি, সাগরে ঘুরলাম, বিজনে ঘুরলাম, নগরে ঘুরলাম, কিন্তু নিশি দিনে, মানে রাত দিন
আমি সেই 2 বিঘা জমি ভুলতে পারতেছি না। মানে ওর মাতৃভূমির প্রতি টান লাগতেছে যে আমাকে তারাই দিল, কিন্তু তারপরেও আমি এত সুন্দর জায়গায় যাচ্ছি কিন্তু আমার পুরনো জায়গা আমি ভুলতেছি না। তোমাদের সাথে এরকম হয় না? মনে করো তোমাদেরকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে গেছে, একটা ভালো হোটেলের রুমে নিয়ে গেছে, বা নতুন জায়গায় তুমি গেছো অনেক সুন্দর, কিন্তু তুমি তোমার বাসার খাটে ঘুমায় যে মজা পাবা, শান্তি পাবা, এই শান্তি কি অন্য কোথাও আছে? নাই তো। তো ওইটা বলতেছে যে ভূদরে, পাহাড়ে, সাগরে, বিজনে, কোন নিরিবিলি নির্জন এলাকা বা গ্রাম এলাকা, নগরে বা শহর এলাকা, কত জায়গায় আমি ঘুরছি, কোথাও কিন্তু আমি আমার ওই 2 বিঘা জমি চিন্তা আমি আর ভুলতে পারিনি। বুঝছো? এবার সে বলতেছে হাটে মাঠে বাটে, হাটে মাঠে বাটে, বাটে মানে রাস্তায়, হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর 15-16। এভাবে ঘুরতে ঘুরতে 15-16 বছর চলে গেছে। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। বাসনা মানে হচ্ছে বড়ই ইচ্ছা হলো। ঠিক আছে? তো ও বলতেছে আমি হাটে ঘুরি, মাঠে ঘুরি, বাটে ঘুরি, যেখানে ঘুরি, ঘুরতে ঘুরতে 15-16 বছর কেটে গেল। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউ আসে। একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো, মানে ঘুরতে ঘুরতে যতই ঘুরে, ঘুরতে ঘুরতে ওর কিন্তু নিজের মনে হলো যে না, আর না, আমি এবার ফিরে যেতে চাই। ঠিক আছে? তারপরও বা ফিরে যাওয়ার জন্য চিন্তা করলো। এইবার আমরা কবিতার এই পর্যন্তই পড়লাম। এবার হচ্ছে তোমাদের জন্য আরেকটা এমসিকিউ। উপেন কত বছর পর নিজ গ্রামে ফিরে আসে? বলতো, দিতে পারো কিনা দেখি আমি একটু। উপেন কত বছর পর নিজ দেশে বা নিজ গ্রামে ফিরে আসে? বলো দেখি, যে পোল দিয়ে দিচ্ছি। ইয়েস, পোল চলে গেছে। ওকে, বলো বলো তো কি হবে? ক্লাসটা 1 ঘন্টা। তো তোমরা যারা এই যে দেখো 7টা এমসিকিউ আমি করালাম, এর বাইরে আমাদের এই বইটাতে কিন্তু আরো অনেক এমসিকিউ আছে। প্রায় তোমার মডেল টেস্টের জন্য 20টা আছে, প্রত্যেকটা ক্লাসের উপর 15টা আছে, এরকম অনেক অনেক জিনিস কিন্তু আমরা প্র্যাকটিস করি। সো পোলে একটা অ্যান্সার দাও দেখি তো স্টুডেন্টরা কে কেমন পারতেছো, দেখি আমি একটু। তোমরা একটু আমাকে বলো তো কে কে পারতেছো। উপেন কত বছর পরে নিজ গ্রামে ফিরে আসে? 10 থেকে 15, 14-15, 15-16, 15 থেকে 20। কি হবে অ্যান্সার? কারেক্ট অ্যান্সার দেখি, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে। উমায়ের আল হাসান সি, সিনথিয়া সি, রাবেয়া সি, তারপর হচ্ছে আবিদ সি, নওরিন তাসনিম বলতেছে 15-16 বছর। চমৎকার, সবাই তো তোমরা পারতেছো। সো আমরা অ্যান্সারটা একটু দেখে নেই। কারেক্ট অ্যান্সার হচ্ছে 15-16 বছর। এটা একটা এমসিকিউ আমরা অ্যান্সার করে ফেললাম। ঠিক আছে? এরকম এমসিকিউ আমরা অ্যান্সার করবো। আরেকটা আছে মনে হয়, 2 বিঘা জমি কবিতার মূল বিষয় কি? বলো তো এখানে মূল বিষয় কি আছে, এটাও তোমাদের পোল দিয়ে দেই। বলো 2 বিঘা জমি কবিতার মূল বিষয়বস্তু কি? পোলটা দিয়ে দিছি তোমাদের জন্য। দেখি তো, এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, এটা একটু সুন্দর করে অ্যান্সার করে দাও। দেখছো আমাদের এখানে র্যাঙ্কও দেখা যায়, র্যাঙ্কও দেখা যায়। প্রত্যেক সাবজেক্টে কি মাস্টার বুক আছে? ইয়েস, আমরা যে সাবজেক্ট পড়াই ওই সব সাবজেক্টের মাস্টার বুক পাবা। ডোন্ট ওয়ারি, আমাদের সব সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্ট আমরা পড়াচ্ছি সব সাবজেক্টে আমাদের প্রিপারেশন আছে, চিন্তা আছে। এটা কারেক্ট অ্যান্সার কি হবে? 2 বিঘা জমিতে কি করছে? যে রাজা, সে অন্যের সম্পদ চুরি করেছে। তাহলে উত্তর কি হবে? বাগান বিলাস, সাধুর শিষ্য, পাকা চোর, নাকি সম্পদ লিপ্সা? বলো তো কারেক্ট অ্যান্সার কি হবে? এই যে ভিন্ন ধর্মী উত্তর দিচ্ছে। এটার উত্তর হবে কি? 2 বিঘা জমি কবিতার মূল বিষয় হচ্ছে সম্পদ লিপ্সা। বোঝা গেছে? বোঝা গেছে? ভাইয়া ভর্তি হইতে চাই। ইয়েস, তোমাদের এই ক্লাসে বাংলা কবিতার আমি মাত্র অর্ধেক পড়াইছি। সো তোমরা যদি ভর্তি হইতে চাও, কল 16910 এই নাম্বারে। তাহলে বাংলার তোমাদের এরকম যত বিষয় আছে এই বিষয়গুলো লিমন ভাইয়া নিজে দায়িত্ব নিয়ে পড়াবে। পাশাপাশি তোমরা সায়েন্স থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা সাবজেক্টে
ইম্পর্টেন্ট ক্লাসগুলো কিন্তু আমাদের সাথে করে ফেলতে পারবা। আমাদের ক্লাসগুলো করলে লাভ কি, লাভটা একটু পরে যাচ্ছি, তারপরে উত্তরটা দিয়ে নিই। উত্তর হচ্ছে সম্পদ লিপসা। এবার আমরা দেখো, এই যে এটা একটা সায়েন্স ক্লাসের ছবি, এটা একটা কি ক্লাস? তোমাদের সায়েন্স ক্লাস আছে না? তোমাদের তো এবার সায়েন্স ক্লাস আছে, তো আমাদের এরকম 3D অ্যানিমেশন আমরা দেখাই, তোমাদেরকে সুন্দর ভিডিও দেখাই, যে ভিডিওগুলো দেখালে তোমরা বুঝতে পারো। তোমাদের বরফের 3টা অবস্থা আছে না, বা পানির 3টা অনুপরমাণু 3টা অবস্থা আছে না, কঠিন, তরল, গ্যাস। এখানে একত্রিত হয়ে থাকে, কনজাস্টেড থাকে, তারপরে একটু ছাড়ে, তারপর ছাড়তে ছাড়তে লিকুইড হয়ে যায়। সো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের এই ক্লাসে আমরা ক্লাসগুলোতে করাই। আমরা কি শুধু অ্যানিমেটেড ভিডিও দেখান স্যার, আপনি খালি অ্যানিমেটেড ভিডিওই দেখান? না, আমরা এই যে দেখো একদম ক্লাসের মধ্যেই তোমার এরকম বিকার নিয়ে এসে, লাইভ বিকার নিয়ে এসে আমরা কিন্তু এক্সপেরিমেন্ট গুলো করাই। আমাদের করানো ক্লাসগুলো কিন্তু তোমাদের সব রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবা। যদি ভর্তি হও, ভর্তি হতে হবে 16910 তে কল দিয়ে। যে কোনো সময় ভর্তি হলে তুমি ভর্তি হতে পারবা, এবং এই মাস্টার বুক পাবা, সাথে আমাদের করানো ভালো ক্লাসগুলো পাবা। তোমার বাংলা বইয়ের প্রত্যেকটা কবিতা আমার মতো করে সবাই ক্লিয়ার করে দিবে, আর পোল তো আছেই। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাব 9 নাম্বার এমসিকিউতে। ভগবান উপেনকে কোথায় রাখবেন না বলে মনে করেছিলেন? মনে করো তো, ও কি বলছিল? মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না ড্যাশ। ইয়েস, ভর্তি হওয়ার পর আগের ক্লাস পাবা, জায়ান বিন জাহেদ, আমার প্রত্যেকটা ক্লাস পাবা। 2 বিঘা জমি পড়িয়েছি, বঙ্গভূমির প্রতি, এত কঠিন একটা কবিতা, শেষ। আমার স্টুডেন্টরা সব বুঝে ফেলছে। ঠিক আছে, ওকে। অ্যান্সার কি হবে বলো? পোল দিয়ে দিব? সবাই তো পোল চাই খালি, স্যার পোল দেন, পোল দেন। পোলে অনেক মজা মনে হয়, তাই না? চলো, পোলের অ্যান্সার দিয়ে দিলাম। কারেক্ট অ্যান্সার কি? ইয়েস, বলে দাও। মাস্টার বুক কি ফ্রি? ইয়েস, মাস্টার বুক ফ্রি। ক্লাসে ঢুকলে মাস্টার বুক ফ্রি। এটা তোমাদের জন্য বানাইছি আমরা। তো বলো, এটা অ্যান্সার কি হবে? কোথায় রাখতে চায় না? 2 বিঘার বদলে তাকে কি লিখে দিছিল? বিশ্ব নিখিল লিখে দিছিল না? বিশ্ব নিখিল লিখে দিয়েছিল। এটার অ্যান্সার হচ্ছে কবিতার লাইন থেকে দিতে হবে। এটা হবে না, কারণ কবিতার এক্সাক্ট লাইনে বলছে মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। কারেক্ট অ্যান্সার ইজ মোহ গর্ত। বুঝতে পারছো? ইংলিশ ক্লাস ডেমো ক্লাস কবে হবে? ইয়েস, ইংলিশ ক্লাস ডেমো ক্লাস রুটিন অনুযায়ী পাবা। তো বাংলা দেখলে ভারীর একটা ভাত টিপলে বোঝা যায় যে ক্লাস কত কেমন হয় সবগুলা। ঠিক আছে, সো র্যাঙ্কও পেয়ে গেছো। কে কত র্যাঙ্ক করেছো? হ্যাঁ, মাস্টার বুক পাবা, ভর্তি হলে মাস্টার বুক সবগুলাই পাবা। এটা 16910 তো কল দিলেই তুই বুঝতে পারবা কয়টা পাবা। ঠিক আছে, তো সিকিউতে যাওয়ার আগে তোমাদের কবিতাটা, যেহেতু তোমাদের 1 ঘন্টার ক্লাস, কবিতাটা আমি পুরাটা আজকে পড়াইতে পারতাম না, ইয়া বড় কবিতা। তো আমি তোমাদেরকে কিভাবে আমরা কবিতাটা বুঝাই, কবিতার একটা সার সংক্ষেপ তোমাদেরকে দিয়ে দিই। এই 2 বিঘা জমির কবিতায় কি হয়? ঘটনা প্রবাহ আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঘটনা প্রবাহ কি হয় আমার কথা শুনো। তো এতক্ষণ তো আমরা দেখছি যে 15-16 বছর কেটে গেল। কেটে যাওয়ার পর, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু, 15-16 বছর পর কেটে যাওয়ার পর সে চিন্তা করলো যে আচ্ছা, এখন আমি আমার গ্রামে ফিরে যাই। তো গ্রামে যখন সে ফিরে গেছে, ফিরে গিয়ে দেখে কি রাজা মশাই বা জমিদার, জমিদার তো বাগান বানাইছে জমিতে, বানিয়ে ফুল দিছে, সুন্দর সুন্দর শাক দিছে, দারুণ করে সাজায় রাখছে। এবার দেখেও তো রেগে গেছে, রেগে চিল্লানো শুরু করছে, ধিক্কার জানানো শুরু করছে, দিক দিক করে শতদিক তোরে নীলাজ কুলোটা ভূমি। ও বলতেছে তোর লজ্জা নাই, তুই একটা নির্লজ্জ অসৎ ভূমি। কেন বলছে? কারণ তোর জন্য 15-16 বছর ধরে আমি ঘুরতেছি রাস্তায় রাস্তায়, তাও আমি তোরে ভুলতে পারতেছি না, আর তুই এত সুন্দর করে আসিস। তখন সে বলে যে তুই একটা রাক্ষসী, বলে না আমি তোর লাগি ফিরেছি বিভাগী, গৃহহারা রাত দিন তুই হেথা বসি ওরে রাক্ষসী
হাসিয়া কাটাস দিন। তো এইভাবে সে ধিক্কার জানায়। তো ধিক্কার জানানোর পর সে খুব রাগ হয়, রাগ হতে হতে সে দেখে তার জমির কোনো কিছু আর আগের মতো নাই, বাসা রাসা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে রাজামশাই একটা নতুন বাড়ি করছে, বাড়ি না বাগান করছে। হঠাৎ দেখে কি বাড়ির একটা কোনায়, জমির একটা কোনায় আম গাছ আছে। দেখে তো তার পুরানো স্মৃতি মনে পড়ে গেল যে আহা হা, আমার সে আম গাছটা এখনো আছে। আম গাছের নিচে যে সে বসলো, হঠাৎ করে একটা বাতাস গেল, বাতাসের সাথে সাথে একটা আম ওর কাছে পড়লো। আমটা যখন পড়লো তখন চিন্তা করলো আমার মা আমাকে চিনতে পারছে, আমার জন্মভূমি আমাকে চিনতে পারছে, এই জন্য আমাকে আম দিল। আমটা যখন পেলো মাথায় ঠেকালো, মাথায় ঠেকিয়ে সে নমস্কার করতেছে আর কি, যে আমাকে মনে করছে। হঠাৎ করে ওই বাগানের মালি দৌড়ে আসছে, তাই তুই আম নিস কেন, তুই তো আম চোর বলে ধরে নিয়ে গেছে। ও বলছে না এটা আমার জমি, আমার জমির গাছ। এটা যখন বলছে তখন ওকে ধরে নিয়ে গেছে জমিদারের কাছে। জমিদারের কাছে নিয়ে যায়, বলে স্যার এটা হচ্ছে চোর, আম চুরি করতেছে, ধরছি ওরে। তখন ও বলে যে না আমি তো চুরি করি নাই। কিন্তু জমিদার যত বলে, জমিদারের সাথে সাঙ্গ পাঙ্গ যারা আছে, লোকজন যারা আছে পারিষদ, তারা আরো বেশি বলে, বলতেছে যে না চোর, চোরকে শাস্তি দাও। ঠিক আছে, এটা যখন বলছে তখন ও বলতেছে যে দুইটা আম আমার তুমি ভিক্ষা দাও, পুরো আমার যা কিছু সব তো তুমি নিয়ে গেছো, আমার সব কিছু তুমি নিয়ে গেছো, দুইটা আম আমার জন্মভূমি আমাকে দিছে, এটা আমাকে ভিক্ষা দাও। এটা যখন বলে তখন বলে কি বেটা মনে হয় সাধু, সাধু বেশে একটা পাকা চোর, পাকা চোর, এই জন্য মনে হয় একটা ভাব দেখাইতেছে যে সাধু ভিক্ষা করতেছে, কিন্তু আসলে চোর। এটা যখন বলে তখন সে আবেগে আপ্লুত হয়ে যায়, যে বলে যে আমার জমি তুমি মিথ্যে মামলা দিয়ে কেড়ে নিলা, আর সেখানে আমি এখন চোর, আমার জমি তুমি চুরি করলা, আর আমার জমির দুইটা আম আমি নিছি, এটার জন্য তুমি আমারই চোর বলতেছো, তুমি আজকে এত বড় আর আমি নাকি চোর। এটা বলে সে আফসোস করতে থাকলো। বুঝা গেছে? এটা হচ্ছে এই পুরো কবিতাটার ভাবার্থ। কে কে বুঝছো বলো, তোমরা কে কে বুঝছো? গল্পটা কি ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ, গল্পটা কি ক্লিয়ার হয়েছে? ইয়েস, তোমাদের সবার কাছে গল্পটা ক্লিয়ার হয়ে গেছে। এবার তাহলে চলো আমরা কবিতার লাস্টের অংশটার কিছু অংশ একটু, একদম লাস্টের অংশ যেটা পড়াই দিলাম ওটা একটা আবৃত্তি করে শোনাই, আমার কাছে কবিতাটা আছে। ঠিক আছে, চলো তোমাদেরকে একটু 2 বিঘা জমি লাস্টের পার্টটা একটু শোনাই। 2 বিঘা জমি, এই যে 2 বিঘা জমি পেয়ে গেছি। তো চলো একদম লাস্টের পার্টটায় চলে যাই। ভাইয়া আপনারা কি শুধু এইভাবেই পড়ান, আপনারা কি কবিতা পুরাটা পড়ান না? আমরা পুরাটা পড়াই কবিতা। চলো তাহলে কবিতা একটা আবৃত্তি শুনি আমরা। তো ও যখন আসছে ক্লাসে, ওর গ্রামে ফিরে আসছে, ক্লাসে বলতেছে, যখন গ্রামে ফিরে আসলো তখন বলতেছে নমো নমো নমো, 15-16 বছর ফিরে আসলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি, অবারিত মাঠ গগন লুলা ললাট চুমে তম পদধূলি, ছায়া সুনিবিড় শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গেহ, স্তব্ধ অতল দিঘি কালো জল নিশীতি শীতল স্নেহ। এখানে নিজের গ্রামের প্রশংসা করতেছে। ঠিক আছে, তো এবার আমি একটু লাস্ট প্যারায় চলে যাই। এই যে এবার ও যখন ধিক্কার জানানো শুরু করলো, ঠিক আছে, ও বলতেছে ও যখন গ্রামে এসে দেখলো যে সুন্দরভাবে সেজে আছে, তখন ধিক্কার কিভাবে জানিয়েছে। ধিক ধিক ওরে শতধিক তোরে নীলাজ কুলোটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি, সে কি মনে হবে একদিন যবে ছিল দরিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা, আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ, 5 রঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে খচিত কেশ, আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন। আফসোস করে বলতেছে। ঠিক আছে, এইবার সে আরো বলতেছে, একদম লাস্টে চলে গেল, যখন তার কাছে আমটা পড়লো তার মাথায়, তখন কি হলো, আমটা যখন পড়তে সাথে সাথে মালি চলে আসছে, সেখান থেকে বলতেছে হেন কালে হায় জমদূত প্রায় কোথা হতে এলো মালি, ঝুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পারিত লাগিল গালি, কহিলাম আমি
আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি ফল তার করি অধিকার, এত তারই কলরব। মানে বলতেছে আমি মাত্র দুইটা ফল দিলাম, তাই নিয়ে এত চিল্লাপাল্লা করতেছো তোমরা। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে, কাঁধে তুলি লাঠি গাছ, বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু দুটি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, হাহা, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। কেমন লাগলো বলো? সো এইভাবে আমরা বাংলা কবিতা পড়ি। আমরা এইভাবে বাংলা কবিতা পড়ি। আমরা বাংলা কবিতা শুধুমাত্র আবৃত্তি করি না, প্রত্যেকটা শব্দ তোমাদেরকে বুঝিয়ে দেই, প্রত্যেকটা শব্দ থেকে এমসিকিউ থাকে, পোল থাকে, এবং তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট মাস্টার বুক থাকে। ওকে, এইবার চলো আমরা একদম লাস্ট পার্টে চলে আসছি। ভাই তোমাদের তো 10 মিনিট স্কুলে তোমরা ভর্তি হও বা না হও, তোমরা কি আগে কোনোদিন সৃজনশীল প্রশ্ন পাইছো? পেয়েছো? পাও নাই? সৃজনশীলতা আমার পরীক্ষা দেওয়াই লাগবে নিমন ভাইয়া, সৃজনশীলতা আমার পরীক্ষা দেওয়াই লাগবে। তো আমার তো এটা প্র্যাকটিস দরকার। তোমাদের একটা রিয়েলিটি চেক দিই, একটা বিরাট সমস্যার কথা বলি। তুমি যখন সৃজনশীল লিখবা, একটা সৃজনশীলে কি থাকে? ক, খ, গ, ঘ। ক নাম্বারের মার্ক 1, খ নাম্বারে 2, গ নাম্বারে 3, ঘ নাম্বারে 4। তোমার টিচার তোমাকে কত দিবে তুমি জানো? তোমাকে ক নাম্বারে 1 এ 1 দিবে, খ নাম্বারে 2 এ 2 দিবে, কিন্তু গ নাম্বারে দিবে 3 এর মধ্যে 2, 4 নাম্বারে দিবে 3 এর মধ্যে 2, 4 এর মধ্যে 2। তাহলে তুমি এখানে 1 মার্ক খারাপা, এখানে 2 মার্ক খারাপা, তুমি বাবা 7। ভাই আমাকে মাত্র 7 দিবে? তোমার 7টা প্রশ্ন আছে, 7 7 49 তুমি পাবা, কিন্তু তোমার লাগবে তো 70 মার্ক। ভাই 70 মার্কের মধ্যে তুমি যদি 70 মার্কে অ্যান্সার করো, তুমি পাবা মাত্র 49। তাহলে সৃজনশীল কঠিন না? এজন্য সৃজনশীল তোমাকে এমন ভাবে লিখতে হবে যাতে করে মনে করো তোমার 7টা সৃজনশীল আছে, প্রত্যেকটা সৃজনশীলে তোমাকে 8 অথবা 9 মার্ক পেতে হবে। যদি তুমি 9 পাও, 8 পাও বা 9 পাও, 7 9 63 তুমি পাবা। আর যদি তোমার এমসিকিউ থাকে, এমসিকিউ আমরা যে হারে তোমাদেরকে পোল প্র্যাকটিস করাই, তোমরা এই 30টা এমসিকিউ এর মধ্যে পাবা মনে করো 29 বা 28। তাহলে 29 বা তুমি যদি 28ও পাও, তোমার মোট মার্ক হবে 91। 91 কি পেতে চাও? 91 কি পেতে চাও? এই 91 পাওয়ার জন্য কি করতে হবে? সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। এই মাস্টার বুকটাতে আমরা তোমাদের একদম প্রত্যেকটা ক্লাস রিলেটেড সৃজনশীল প্রশ্ন দিয়েছি। তাহলে চলো একটা সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করি। কিভাবে লিখবো ভাইয়া সৃজনশীল প্রশ্ন? এই একটা সৃজনশীল। সালমা বেগম গ্রামের একজন সাদাসিধে নারী, তার একমাত্র পৈতৃক ভিটেটুকু ছিল তার জীবনের মূল সম্বল, একমাত্র পৈতৃক ভিটে। কিন্তু গ্রামের প্রভাবশালী ব্যক্তি আমানত আলী মিথ্যা মামলার মাধ্যমে তার জমি দখল করে নেয়। নিজের ভিটে মাটি হারিয়ে সালমা একসময় গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়, তবে তার স্মৃতিতে গ্রাম, ভিটে আর সেখানকার দিনগুলো চিরকাল জীবন্ত থেকে যায়। কয়ের উত্তর কি? উপেন তার জন্মভিটাকে কেন নীলাজ কুলটা বলে ধিক্কার দিয়েছে? কেন? কারণ ওর যে তোমার যে ভূমি ছিল, ওই ভূমিটা অনেক সুন্দর করে সেজেছিল, বাগান ছিল, ফুল ছিল, কিন্তু ও কষ্ট পাচ্ছিল। এজন্য এসে বলছে তুমি একটা নির্লজ্জ। নির্লজ্জকে বলছে নীলাজ, নীলাজ কুলোটা ভূমি। খ নাম্বার, উপেন সাধু বেশে ধারণ করে দেশ দেশান্তরে কেন ঘুরে বেড়ায়? কারণ উপেনকে তাড়াই দিছে। গ নাম্বার, উদ্দীপকের সালমা বেগম চরিত্রের সাথে 2 বিঘা জমি কবিতার কোন চরিত্রের মিল আছে? উপেন চরিত্রের মিল আছে।
ঘ নাম্বার কি হবে? উদ্দীপকের আমানত আলীর আচরণ 2 বিঘা জমি কবিতার জমিদারের আচরণের আলোকে মূল্যায়ন করো। সো জমিদার আর তারটা তুলনা করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা তো আমরা জানি, আপনি আলাদা কিছু শিখান। চলো আলাদা কিছু শিখাই। কিভাবে লিখবো? খ নাম্বার, আমার খ নাম্বারের জন্য 1 পৃষ্ঠা নিব আমি। খ নাম্বার প্রশ্নটা কি? উপেন সাধু বেশে ধারণ করে দেশ দেশান্তরে কেন ঘুরে বেড়ায়? এই যে আমার খ নাম্বার উত্তর, এখান থেকে লেখা শুরু হবে। উপেন সাধু বেশে জমিদার তার জমি কেড়ে নেওয়ায় ঘুরে বেড়ায়। দাঁড়ি আবার এখান থেকে শুরু। উপেনের মাত্র 2 বিঘা জমি ছিল। উপেন সেই 2 বিঘা জমি ছাড়তে চাচ্ছিল না, কিন্তু জমিদার তার বাগান করেছে। বাগানটাকে দৈর্ঘ্য প্রস্থ সমান করার জন্য সে কি করেছে? বা জমিটা কিনে নিতে চায়। উপেন যখন বেচতে চায় না, তখন সে ওটা কেড়ে নেয় মিথ্যা মামলা করে। ফলে সাধু বেশে উপেন ঘুরতে থাকে। তুমি এভাবে লিখবা, চাইলে বুলেট পয়েন্ট করে লিখবা। 3টা কারণ: ডিক্রি বা মিথ্যা মামলা, 2 নাম্বার হচ্ছে মামলা, আর 3 নাম্বার হচ্ছে তার কিছুই ছিল না, ভিটে ছিল না। ভিটে ছিল না। তুমি যদি এই 3টা কিওয়ার্ড মনে রাখো, এই পুরা কিওয়ার্ড দিয়ে তুমি একটা খ নাম্বার লিখে ফেলতে পারবা। এইবার আসো গ নাম্বার কিভাবে লিখবো লিমন ভাই? গ নাম্বারের জন্য 2 পৃষ্ঠা লাগবে। এখানে গ নাম্বার প্রশ্ন কি ছিল? উদ্দীপকের সালমা বেগম চরিত্রের সাথে 2 বিঘা জমি কবিতার কোন চরিত্রের মিল রয়েছে? প্রথম লাইনটা একটা ছোট লাইনে এভাবে একটা লাইনে লিখতে হবে, সালমা বেগমের সাথে উপেনের চরিত্রের মিল রয়েছে। দ্বিতীয় প্যারায় উদ্দীপকের সালমা বেগমের জীবন ব্যাখ্যা করবা। উদ্দীপকের সালমা বেগমের একমাত্র জমি ছিল, সেই জমিকে নিয়ে নিছে, ব্লা 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 লিখলা। এই সেকেন্ড প্যারাতে শুধুমাত্র উদ্দীপকের ব্যাখ্যা করবা। থার্ড প্যারাতে, এই 3 নাম্বার প্যারাতে উদ্দীপকের সাথে প্রথমে লিখবা 2 বিঘা জমিতেও উপেন একইভাবে জমি হারা হয়েছে এবং জমি হারা হয়ে সে পরবর্তীতে ভুক্তভোগী হয়েছে। তো এই যে এইভাবে যদি তুমি লিখো, তোমাকে এই প্রশ্নে দিবে 2 এ 2, এইটাই দিবে 3 এর মধ্যে 3, আর ঘ নাম্বারে তুমি 4 এর মধ্যে 3 পাবা। 10 এ 10 দেয় না। তো তখন তুমি কত পাবা? 9। 7 নং 63, আর এমসিকিউ তে যদি তুমি 29 পাও 92, তাই না? সো আমাদের অবশ্যই এভাবে লিখতে হবে। আমরা কিন্তু অনলাইন ব্যাচে, এখন তো আমি ডাক ডাক ডট ডট দিয়ে দেখাইছি, আমাদের অনলাইন ব্যাচে প্ল্যান হচ্ছে আমরা সৃজনশীলের উত্তরও বোর্ডে বোর্ডে দিয়ে দিব। ঠিক আছে? এমনকি তোমাদের মাস্টার বুকে অনেক প্রশ্নের উত্তরও দেওয়া আছে। ঠিক আছে? এটাতে ইংলিশ বের করলাম, বাংলা যদি তোমাদেরকে দেখাই, এই যে বাংলা দেখো, এই যে প্রশ্নের উত্তর দেওয়া আছে, অনেক প্রশ্নের উত্তর দেওয়া আছে, টিপস দেওয়া আছে। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আজকের ক্লাসের মূল কন্টেন্ট। এইবার আমরা আরেকটা জিনিস দেখব। ভাই আমাদেরকে খালি ক্লাসই হবে, হোমওয়ার্ক হবে না? এই দেখো, হোমওয়ার্ক থাকে আমাদের প্রত্যেকটা ক্লাসে। এই হোমওয়ার্ক গুলো কোথায় সাবমিট করতে হয় জানো? অ্যাপে। আমাদের যে অ্যাপ, ওই অ্যাপে আমরা হোমওয়ার্ক নেই। এই হোমওয়ার্কটা ভাইয়া কোথায় পাবো? তোমার প্রত্যেকটা বইতে। তোমার যদি মনে করো একদিন স্যার ভুলে গেছে যে স্যার আপনি তো আজকে হোমওয়ার্ক দেন নাই, কোনো সমস্যা নাই, তোমাদের বাচ্চার বইতেই আমরা হোমওয়ার্ক দিয়ে দিছি। তোমার ক্লাস নোট দিয়ে দিয়েছি, এমসিকিউ দিয়ে দিয়েছি, হোমওয়ার্কও দিয়ে দিয়েছি। সো এমসিকিউ আছে, হোমওয়ার্ক আছে, প্রশ্ন আছে, সবকিছু এখানে আছে। সো এই মাস্টার বুক থেকে তুমি দেখে সুন্দর করে লিখবা, লিখে ছবি তুলবা, অ্যাপে দিয়ে দিবা। আমরা চেক করে দিব তুমি কত পাইছো হোমওয়ার্কে। সো হোমওয়ার্কও কিন্তু আমরা আমাদের 10 মিনিট স্কুলের অ্যাপে করে দেই। ঠিক আছে? সো এইবার আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু দেখাতে চাই, সেটা হচ্ছে শুধুমাত্র এটা না, আমাদের কিন্তু প্রত্যেক ক্লাসে কয়জন টিচার থাকে জানো তোমরা? আমাদের প্রত্যেক ক্লাসে কিন্তু টিচার থাকে 3 জন। মনে করো আমাকে কেউ প্রশ্ন করছে, লিমন আমি দেখি নাই প্রশ্নটা, কারণ আমি কবিতা আবৃত্তি করতেছি, তোমাদেরকে কবিতা আবৃত্তি করে করে শিখাচ্ছি। কিন্তু তুমি একটা প্রশ্ন করছো, কেউ আমি উত্তর দিতে পারি নাই, তখন টিচার 2 আরো 2 জন টিচার অনলাইনে তোমার প্রশ্নের উত্তর দিবে। যেমন মনে করো এই যে জায়ান বিন জাহেদ, তারপর নাইফা প্রশ্নের উত্তর দিবে। মাস্টার বুকে প্রাইস নাই, কোনো মাস্টার বুকের কোনো প্রাইস নাই। আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে তোমরা মাস্টার বুক পেয়ে যাবা। সুমাইয়া মেলি মনে করে একটা প্রশ্ন করছে, উত্তর দিবে মেলি তোমার প্রশ্নের উত্তর এইটা। আব্দুল্লাহ আল মাহমুদ তোমার প্রশ্নের উত্তর এইটা। রিজবি আহমেদ তোমার প্রশ্নের উত্তর এইটা। নাইফা তোমার প্রশ্নের উত্তর এইটা। ঠিক আছে? ইয়েস, মাস্টার বুকের জন্য ভর্তি হওয়া যাবে, কিন্তু মাস্টার বুক নিলে তুমি ক্লাস তো করতেই হবে। ক্লাস না করলে তুমি তো বুঝবে না।
সো টিচার 2 এবং 3 থাকবে, এটা কিন্তু তোমাদেরকে ক্লাসে অনেক বেশি হেল্প করবে। তো আমরা অবশ্যই, তোমরা যদি যারা ক্লাসটা করেছো তারা বুঝেছো ভাই পরীক্ষা যেহেতু চলে আসতেছে, ভাই আমার ভর্তি হতে হবে, কোথাও না কোথাও ক্লাস করতে হবে, অনেক দিন চলে গেছে, কল দাও 16910 তে অথবা অ্যাপে যাও, গিয়ে বলো যে ডেমো ক্লাস দেখছি, এখন আমি ক্লাস করতে চাই, ভাই আমাকে ভর্তি নেন। তোমাদের কাছে লাস্ট একটা পোল দেই, পোল তোমাদের অনেক ভালো লাগে, বলো তো কেমন লাগে তোমাদের পোলে এমসিকিউর উত্তর দিতে? পোল কি ফান? একটা এমসিকিউ দিছি দেখো, পোল কি ফান? পোলে দিতে কি ফান লাগে? এই যে একটা কুইজ দিয়েছি, উত্তর দাও। পোল কি ফান তোমাদের? পোল পোল কেমন লাগে? পোলে অ্যান্সার দিতে মজা লাগে না? হ্যাঁ, পোলে অ্যান্সার দিলে কি এমসিকিউ সহজ মনে হয় না কঠিন মনে হয় বলো তো? দেখো তো একটা পোল চলে গেছে তোমাদের কাছে, সহজ মনে হয়? সহজ মনে হয় বলো তো? ইয়েস, এই যে পোলে অ্যান্সার দাও না, তোমাদের পোলের উত্তর পোল দিয়ে দাও। অনেকে বলতে পারো না পোল বোরিং, পোল কিন্তু অনেক অনেক হেল্প করে, বিকজ একটা পড়া আমি একটা গেমের মতো করে খেলতেছি, একটা গেমের মতো করে খেলতেছি। সবশেষে তোমাদের জন্য কয়েকটা কথা, মাস্টার বুক লিমন স্যারের মতো বা অন্যান্য আরো হাজার 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 মানুষ কিন্তু লিমন স্যার থেকে শুরু করে অনেকের কাছে পড়তেছে, কবিতাগুলোকে গল্পের মতো পড়ানো, সায়েন্স গুলোকে সায়েন্সের মতো করে এক্সপেরিমেন্ট করে পড়ানো, এই সবগুলো জিনিস পাবা 10 মিনিট স্কুলে। সাথে পাবা একটা মাস্টার বুক, সেই সাথে এত সুন্দর সুন্দর টিচার প্যানেল, রিপোর্ট কার্ড, প্যারেন্টস মিটিং, অনেক কিছু। সেগুলো সবকিছু যদি পেতে চাও, মজায় মজায় যদি পরীক্ষায় ভালো করতে চাও, আর ভাই পরীক্ষা চলে আসছে, কোথাও যদি ভর্তি না হও, পরীক্ষা এই যে রোজার ঈদের পরেই দেখবা স্কুল খুলে বলছে পরীক্ষা, কোথায় পড়বা? প্যারা খাবা না? সো আজকেই 16910 কল দিয়ে ভর্তি হয়ে যাবা ইনশাআল্লাহ। লিমন ভাইয়ের ক্লাসে তোমাদের দেখা হবে, লিমন ভাইয়ের সাথে পরবর্তী বাংলা ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা নয়াপত্তন শেষ করেছি, আমরা নতুন আরেকটা গল্প শুরু করব। সো এই ক্লাসটাতে চলে আসবে সবাই আশা করতেছি। এবং তোমাদের আজকের ক্লাসটা কে কেমন লাগছে একটু জানায় দাও। ভাইয়া ভালো হয়েছে, ভাইয়া ভর্তি হব, ধ্রুব বলছে ভর্তি হবে, মারিয়াম বলতেছে আজকেই ভর্তি হব, আব্দুল্লাহ মাহমুদ বইয়ের প্রাইস কত? বইয়ের কোনো প্রাইস নাই, এটা প্রাইসলেস, তোমরা ভর্তি হলে তারপর পাবা। ঠিক আছে, সবাই দেখতেছে আজকেই কল দিব। ঠিক আছে, ইনশাল্লাহ তোমরা আজকেই সবাই ভর্তি হয়ে যাবা। কল 16910, দেখা হবে লিমন ভাইয়ের অনলাইন ব্যাচের ক্লাসে। আল্লাহ হাফেজ।